বড়দিন মানে লোকসভা নির্বাচনের আগে ফিরে এসে ডুবেছে তো। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 87 বছর। বিভিন্ন ফল, বাদাম, টুটি ফুটি সঠিকভাবে প্রনাউন্সিয়েশন। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। ইমোশনাল বিরোধীদের সরিয়ে দেবো। শুরুটা কিভাবে? আমি আর নিয়ের কোনো মানে নেই। রেডিও এত জনপ্রিয়তা কিভাবে পায়? হাজার হাজার স্টোরি। দলে এবার শুদ্ধিকরণের বার্তা। টমেটো, ডিম মিশন শুরু। ওবাদিক গেলে ওবাদিক। বেশ কয়েকটা পার্ট নিয়ে আজকে আমরা ক্লাস করব। ওকে, মূলত অ্যাঙ্কারিং এর একটা হচ্ছে স্টেজ অ্যাঙ্কারিং হয়, একটা হচ্ছে টেলিভিশন অ্যাঙ্কারিং হয়, আর রেডিও তো এক ধরনের অ্যাঙ্কারিং এর একটা পার্ট। তো আমরা যারা এই প্রফেশনে রয়েছে, জার্নালিজমে রয়েছে, জার্নালিজমের অ্যাঙ্কারিং খুব ইম্পর্টেন্ট একটা টপিক। কীভাবে একটা অ্যাঙ্কারিং এর স্ক্রিপ্ট লিখতে হয়, কারণ কথা সবাই বলতে পারে, তুমিও বলতে পারো, আমিও বলতে পারি, আর 10টা লোকও বলতে পারে, কিন্তু অ্যাঙ্কারিং এর ধরনটা কি, আমরা কিভাবে কথা বলবো এবং আমরা কিভাবে অ্যাঙ্কারিং এর স্ক্রিপ্ট লিখব। প্রথমেই বলি, অ্যাঙ্কারিং এর ফার্স্ট পার্ট হচ্ছে প্রতিটা ওয়ার্ডকে সঠিকভাবে প্রনাউন্সিয়েশন করা। আমি ধরো বলছি যে আমি ব্যারাকপুরে থাকি বা আমার বাড়ি ব্যারাকপুর। তো এখানে আমার বাড়ি, আমার আমরা অনেক সময় কি করি, শেষের যে অক্ষরটা আমারের রটাকে আমরা অনেক সময় মিস করে ফেলি, আমরা বলতে ভুলে যাই, উচ্চ রাখি। যেমন ধরো অনেক কারো নাম ধরো হর্ষবর্ধন, আমরা ভুলে যাই যে রেফটা রয়েছে, রেফটার উচ্চারণটা কিন্তু আমরা করি না, আমরা হর্ষবর্ধন বলে চালিয়ে দিই, কিন্তু কথাটা কিন্তু হর্ষবর্ধন নয়, কথাটা হচ্ছে হর্ষবর্ধন, মানে রেফ রয়েছে। তো এই ওয়ার্ডের প্রনাউন্সিয়েশন ঠিক করে করতে হবে। নাম্বার টু হচ্ছে স্ক্যানিং। আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। আমি এটা না বলে যদি বলতাম আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, তোমরা বুঝতেও পারতে না এবং সেটা শুনতেও ভালো লাগবে না। এই স্ক্যানিংটা আমাদের প্রতিটা কথায় ঠিকঠাক রাখতে হবে। নাম্বার 3 হচ্ছে মডিউলেশন। তোমরা এরপর পড়বে হার্ড নিউজ আর সফট নিউজ কি। মূলত হার্ড নিউজ আর সফট নিউজ কি, আমরা সারাদিনে প্রচুর খবর দিই, সারাদিনে প্রচুর ঘটনা আমাদের কলকাতার শহরতলিতে হচ্ছে। কখনো আমরা অ্যাক্সিডেন্টের খবর দেখি, যেমন এই কিছুক্ষণ আগেই আমি একটা অ্যাক্সিডেন্ট দেখে এলাম, একটা মহিলা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে, পুলিশ প্রশাসন সাধারণ লোক কেউ কিছু করছে না, সবাই চুপচাপ নির্বিকার দাঁড়িয়ে রয়েছে। সে কোনোভাবে হয়তো ইনজিওর হয়েছে, তার মাথা দিয়ে ব্লিডিং হচ্ছে, হয়তো কিছুক্ষণের মধ্যে তাকে যদি হাসপাতালে নিয়ে যাওয়া যায় তাহলে সে হয়তো বেঁচে যাবে। এটা আমি শোভাবাজার মেট্রো স্টেশনের কাছে দেখলাম। তো এই ঘটনাটাকে যদি আমি আজকে একজন রিপোর্টার বা অ্যাঙ্কার হিসাবে যদি আমি এটাকে অ্যাঙ্কারিং করি, তাহলে এর মডিউলেশন বা এর বলার স্টাইল, তার মধ্যে আমার একটা হার্ড নিউজের ফিল থাকবে। আমি কখনোই একটা এক্সপ্রেশন হেসে দেবো না, আমার বলার মধ্যে সেই ধরন থাকবে, আমার চোখে মুখে সেই এক্সপ্রেশন ফুটে উঠবে। তো আমাদের অ্যাঙ্কারিংয়ের সাথে যেমন কথার যেমন একটা খুব মানে মিল আছে, তেমনি আমাদের বডি ল্যাঙ্গুয়েজেরও কিন্তু একটা পার্ট আছে, যেটা আমরা এরপরে বলবো যে বডি ল্যাঙ্গুয়েজ কী থাকবে। তাহলে এটা আমরা কি বললাম যে আমরা হার্ড নিউজ অনুযায়ী হার্ড নিউজের মতো কথা বলবো, যখন আমরা সফট নিউজ বলবো সফট নিউজের মতো কথা বলবো। এই যে আজকে আমাদের বিশ্বকাপ হচ্ছে, আর যদি ইন্ডিয়া হেরে গেছে, হেরে যাওয়াতে প্রত্যেকটা চ্যানেলের মুখের ভাষা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাদের এক্সপ্রেশন কিন্তু চেঞ্জ হয়েছে। এটাই যদি আজকে উল্টে যেত, ইন্ডিয়া জিতে যেত, তাহলে সেই এক্সপ্রেশন থাকতো না। এটাই আজকে ধামাকা হতো, প্রতিটা খবরের চ্যানেল, প্রতিটা সংবাদপত্রের হেডলাইন্স আলাদা হতো। তো এটা কি হয়, এটা সাবজেক্টের উপর ডিপেন্ড করে যে আমি কোন সাবজেক্ট নিয়ে প্রোগ্রামটা করছি বা আমার অ্যাঙ্কারিং এর স্ক্রিপ্টটা কি রয়েছে, এটাকে আমরা কিভাবে বলবো বা কিভাবে আমরা পড়বো। বড়দিন মানে কেকের গন্ধ। সারা বছর জন্মদিন কিংবা বিবাহ বার্ষিকীতে ক্রিম কেকের বেশি কদর থাকলেও বড়দিনের মরশুমে কিন্তু ফ্রুট কেকের চলনটাই বেশি। মরশুমে, কথাটা কিন্তু মরশুমে নয়, কথাটা হচ্ছে মরশুম। এরকম প্রচুর ওয়ার্ড দেখবে, এটা ওর দোষ নয় বা এটা ওর ভুল নেই, এই প্রচুর ওয়ার্ড, যেমন ও এই মরশুম কথাটা বলেই অভ্যস্ত। ও যদি মরশুম কথাটা বলতো তাহলে এই কথাটা ও বলতে পারতো না। এরকম অনেক ওয়ার্ড আছে যেগুলো আমরা হয়তো জানি, কেউ ধরিয়ে দিলে আমরা হয়তো বুঝবো যে না এটা আমার ভুল হয়েছে। যখন তুমি প্র্যাকটিক্যালি এটা বলবে তখন তো এই ভুলটা তোমাকে ভুলই থেকে যাবে। তাহলে এই ভুলগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, চলো ওখান থেকে আবার ধরো। বিবাহ বার্ষিকী ক্রিম কেকের বেশি কদর হলেও বড়দিনের মরশুমে ফ্রুট কেকের বেশি চলে, আর সেই কেকের প্রস্তুতিতেই পূর্ব পাশ্চাত্যের বিরাট উৎসব হিসেবে পালন করা হয়। বিশ্বায়নের পর প্রাচ্য পাশ্চাত্য তেমন বিভেদ আর নেই, সংস্কৃতির নানান ধারা একে অন্যের সঙ্গে মিলেমিশে একেকার। বড়দিনের সঙ্গে তাল মিলিয়ে একাকার। হ্যাঁ, তুমি বললে একেকার, একেকার নয়, একার আর আকার, একাকার, কেমন? আচ্ছা, ওখান থেকে বলো। সংস্কৃতির নানান ধারাও একে অন্যের সঙ্গে মিলেমিশে একাকার। বড়দিনের সঙ্গে তাল মিলিয়ে কেক মিক্সিং উৎসব তাই এখন 7 সমুদ্র পেরিয়ে কলকাতাতে। বড়দিনের আগে এ হলো কেক বানানোর প্রস্তুতি। বিভিন্ন ফল, বাদাম, টুটি ফুটি, কিশমিশ, খোবানি, চেরি, ডুমুর, ক্যানবেরি, ওয়াইন,
রাম, বিয়ার, হুইস্কি মতো নানান উপাদান মিশিয়ে কেকের মিশ্রণটি তৈরি করা হয়। প্রস্তুতির এসব বাড়িতে একবার খুলেও দেখো না, তো না খুলে দেখলে তো অসুবিধা হবে। তিনটে জিনিসটা জরুরি। নাম্বার 1 হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ, নাম্বার 2 হচ্ছে ভয়েস, নাম্বার 3 হচ্ছে এক্সপ্রেশন, আর নাম্বার 4 হচ্ছে আমাদের কস্টিউম। এই কস্টিউমটা মূলত যখন আমরা কোনো স্টেজ শো করি সেক্ষেত্রে আমরা কস্টিউমের ভ্যারিয়েশন দেখতে পাই। ধরো আজকে তুমি যদি কোনো রবীন্দ্র জয়ন্তী অ্যাঙ্কারিং করো, তোমার ড্রেস কোড যেটা হবে, তুমি যদি এটা যে কোনো কলেজের কোনো ফ্রেশার্স ওয়েলকাম তুমি যাও, তোমার ড্রেস কোড সম্পূর্ণই আলাদা হবে। 2 তারিখ নিকো পার্কে শ্রেয়া ঘোষালের কোনো কনসার্ট যেটা হচ্ছে, সেখানে যে অ্যাঙ্কার থাকবে তার ড্রেস কোড সম্পূর্ণ আলাদা হবে। এটাই যদি তুমি আজকে কলকাতা প্রেস ক্লাবে কোনো সাংবাদিক মারা গেছে, তার স্মরণ সভা হচ্ছে, তার ড্রেস কোড হবে। এটা নিউজ চ্যানেলে খুব একটা ম্যাটার করে না, তাও দেখবে নিউজ চ্যানেলে অকেশন ওয়াইজ অ্যাঙ্কাররা ড্রেসের উপর একটু জোর দেয়। 15 আগস্ট তারা চেষ্টা করে ন্যাশনাল ফ্ল্যাগ বা ওই টাইপের কিছু জামা কাপড় পরা। পুজোর দিনগুলোতে মেনলি তারা শাড়ি পরে প্রোগ্রাম করে। আর মেনলি আমরা যেটা গুরুত্ব দিই সেটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজের উপর। বডি ল্যাঙ্গুয়েজের উপর গুরুত্বটা কেন দেওয়া হয় সেটা তার কারণ হচ্ছে আমাদের শরীরী ভাষা বা শারীরিক ভাষা আমাদের বলে দেয় একটা স্ক্রিপ্টকে যে আমরা এই স্ক্রিপ্টটা কী ধরনের করছি, এটা আমরা হার্ড করছি নাকি এটা আমরা সফট করছি। এবং তার পাশাপাশি হচ্ছে আমাদের 9টা বিট রয়েছে। এই বিট অনুযায়ী মূলত কিন্তু আমাদের এই বডি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়। এই বিটগুলো কি পলিটিক্যাল বিট রয়েছে, ক্রাইম বিট রয়েছে, এডুকেশন বিট রয়েছে, হেলথ বিট রয়েছে, তারপর হচ্ছে এন্টারটেনমেন্ট বিট রয়েছে, স্পোর্টস বিট রয়েছে। তো এক একটা খবরের এক এক রকম ফিল হয়। ওকে, আর তার সাথে চেঞ্জ হয় বডি ল্যাঙ্গুয়েজ, তার সাথে চেঞ্জ হয় হচ্ছে গলার মডিউলেশন, এবং তার সাথে চেঞ্জ হয় হচ্ছে এক্সপ্রেশন। দেখবে একটা সাংবাদিক বা একটা অ্যাঙ্কার যখন খবর পাঠ করে বা অ্যাঙ্কার যখন অ্যাঙ্কারিং করে, তখন তার এক্সপ্রেশন দেখে তুমি বুঝতে পারবে আমার আসছে বা কামিং 4 ঘন্টা কি হতে চলেছে, বা সে কোন প্রোগ্রামটাকে সে হোস্ট করছে। তার ফেস দেখলে আমরা বুঝতে পারি, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝতে পারি, এবং তার ভোকাল, সে ভোকাল। আলটিমেটলি আমাদের এই প্রফেশনটা হচ্ছে যা কিছু করার সেটা হচ্ছে আমাদের গলা নিয়ে, কণ্ঠস্বর নিয়ে। আমরা কণ্ঠস্বরের উপর কাজ করি। আজকে তোমরা প্রত্যেকেই মির স্যারকে চেনো, মির্দাকে চেনো। আজকে মির্দার গলা এতটাই জনপ্রিয়তা পেয়েছে, আজকে মানুষ পড়ার পাশাপাশি শুনতে বেশি আগ্রহী হয়েছে। তাই মির্দার সানডে সাসপেন্স এত জনপ্রিয় হয়েছে, যেখানে আমরা কোনো ভিজুয়াল কিছু দেখতে পাচ্ছি না, আমরা খালি শুনছি, শুনে আমরা ফিল করছি। আজকে শুনে আমরা ফিল করছি। আজকে যখন রেডিও এত জনপ্রিয়তা কিভাবে পায়? শুধুমাত্র গলার ভয়েস। আগে তো টেলিভিশন ছিল না, সংবাদপত্র সবাই পড়তে পারতো না, লোকে শুনে শুনে সেটাকে ফিল করার চেষ্টা করলো। দেখবে আগে রেডিওতে যখন ডার্বি, ইস্ট বেঙ্গল মোহনবাগানের ম্যাচ হতো, সেই ম্যাচের দেখবে যিনি ধারাভাষ্যকার ছিলেন তিনি বলতেন। অনেকে কিন্তু ওই রেডিও শুনে কিন্তু খেলাটাকে ফিল করতো। তারা কিন্তু খেলাটা তখন টেলিভিশনে দেখাতো না, তারা দেখতো না। তাহলে ভাবো কতটা তার গলার মধ্যে সেই জোর রয়েছে বা গলার মধ্যে কতটা কাজ রয়েছে। যেরকম একটা হাই ভোল্টেজ ম্যাচ, সেটাকে আমরা ফিল করতে পারছি শুধুমাত্র তার কণ্ঠস্বরের দ্বারা। তাহলে আমরা বেসিক কি জানলাম? বেসিক হচ্ছে যখনই আমরা কোনো অ্যাঙ্কারিংয়ের স্ক্রিপ্ট লিখবো বা যখন বলবো, লেখাটা সম্পূর্ণ আলাদা। লেখার আমি কিছু টেকনিক তোমাদেরকে বলে দেবো যে মূলত আমাদের কোন কোন বিষয়গুলোকে মাথায় রাখতে হয়। বলার সময় মাথায় রাখতে হবে আমরা ধরে ধরে কথা বলবো, প্রতিটা ওয়ার্ডকে আমরা জোর দেবো। এই যে আমি যেমন ওয়ার্ডকে জোর দেবো, এটা আমি কেন বললাম? কারণ আমার এই লাইনটার মধ্যে এই সেগমেন্টটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যে ওয়ার্ডকে তোমরা জোর দেবে। তাহলে আমি যখন কোনো একটা বিষয়, ধরো আমি এই মুহূর্তে বললাম যে তোমরা যারা ক্লাস করছো তাদের মধ্যে পার্টিকুলার 2-1 জন বাদ দিয়ে সবাই বলবে। ওকে, আমি সবাইটাকে এখানে জোর দিলাম। তেমনি তোমাকেও জানতে হবে যে আমি কোন ওয়ার্ডটাকে জোর দেবো। তাহলে আমরা বলি এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি চন্দননগরে। আর চন্দননগর মানে আপনারা জানেন কলকাতার ঐতিহ্য, কলকাতার যেমন দুর্গাপুজো, একই কিন্তু দুর্গাপুজোর মতোই ধরন কিন্তু আপনারা দেখতে পারবেন হুগলি ডিস্ট্রিক্টের চন্দননগরে, যেখানে রাতের পর রাত খালি শুধু মানুষের মাথা দেখা যায়। আর চন্দননগরের নবমীর দিন, নবমীর রাতে, নবমীর নিশি রাতে কিন্তু ইতিমধ্যেই কিন্তু জনজোয়ার বললে কিন্তু খুব একটা কম বলা হবে না। তার কারণ চন্দননগরে শুধু মাথা আর মাথা। তো তোমাকে এইভাবে বলতে হবে। এবার এটাকে তুমি আরো তোমার মতো করে সুন্দর করে বলতে পারো। এটাই যদি আজকে আমি একটা কোনো স্যাড নিউজ বলি, তার যদি অ্যাঙ্কারিং করি, আমি কি বলবো? প্রয়াত হলেন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 87 বছর। কলকাতার এক বেসরকারি হাসপাতালে দীর্ঘদিন বার্ধক্যজনিত কারণে তিনি ভর্তি ছিলেন। আজ সকাল 7টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তার মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্লিয়ার? তাহলে আমি পজ দিয়ে বললাম, কোনো তাড়াহুড়ো করলাম না, প্রতিটা ওয়ার্ডকে আমি, শব্দগুলোকে আমি ঠিকঠাকভাবে উচ্চারণ করলাম।
এটাই যদি আমি আজকে 31 ডিসেম্বর নিয়ে যদি বলি, রাত পোহালেই কিন্তু ঘড়ির কাঁটা আমাদের জানান দেবে, আর ক্যালেন্ডারের পাতা কিন্তু আমাদের জানান দেবে 2023কে আমরা বিদায় জানিয়ে 2024-এ পা দিয়েছি। আর 2024-এর এই শুভক্ষণে আমি দাঁড়িয়ে রয়েছি পার্ক স্ট্রিটে। কলকাতার পার্ক স্ট্রিট কিন্তু এই মুহূর্তে কিন্তু বলা যেতেই পারে শুধু মানুষের ভিড় আর ভিড়। সবাই কিন্তু সেলিব্রেট করতে ব্যস্ত, নতুন বছরকে স্বাগত করতে কিন্তু সবাই ব্যস্ত। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি 8 থেকে 80 প্রত্যেকের ভিড় কিন্তু কলকাতার রাস্তায় চোখে পড়ছে। তো এটাকে আমি এইভাবে বলবো, এটাকে আরো এন্টারটেইন করে বলা যায়। তো তোমাদের যে স্ক্রিপ্টগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা আলাদা আলাদা ধরনের উপর দেওয়া হয়েছে। আমি পড়ছি মানে আমি অনর্গল বলে গেলাম কিন্তু আমি কথাটার মানেই জানি না, তাহলে সেই পড়ার কিন্তু কোনো দাম নেই। অ্যাঙ্কারিং করার অর্থ হচ্ছে তুমি যে বাক্যটি পরিবেশন করবে বা যে ওয়ার্ডটা তুমি দেবে সেটার মানে তোমাকে কিন্তু জানতে হবে। ফিরে এসে ডুবেছে তরি। টানা 10 ম্যাচ জিতেও বিশ্বকাপ অধরা ভারতের। তবে শেষে সাফল্য না আসলেও 23-এর বিশ্বকাপ আজীবন স্মরণীয় হয়ে থাকবে বিরাট কোহলির কাছে। এই বিশ্বকাপে স্বপ্নের ফর্মে ছিলেন কিং। বিষয়টা হচ্ছে তুমি পড়লে, আমিও শুনলাম, তোমার বন্ধুরাও শুনলো, এটা শুধু পড়াই হলো, এটা অ্যাঙ্কারিং হলো না। তোমার ডেলিভারিটা, তুমি যে একটা জিনিস বলছো, দেখবে যারা এই যে ট্রেনে হকার যারা আছে, হকার দাদারা, তারা কিন্তু কারোর কাছে কিন্তু ক্লাস করে না, তাদের কিন্তু বলার একটা ধরন আছে। যে বাদাম বিক্রি করছে সে তার ওই ধরনটাকে কিন্তু মেনটেন করে গেছে। আজকে যখন আমরা এবিপি আনন্দের যখন কোনো নিউজ প্রেজেন্টারকে বা কোনো অ্যাঙ্কারকে যখন খবর বলতে দেখি, হঠাৎ করে তুমি যে গলার ভয়েসটা শুনে এতদিন ধরে অভ্যস্ত, হঠাৎ করে দেখো যে তার যদি হট করে লাইনটা বেঁকে যায়, তোমার শুনতে ভালো লাগবে। যে কোনো জিনিসের একটা ভয়েস যেটা আমরা শুনে শুনে অভ্যস্ত, হঠাৎ করে যদি কোনোদিনও শোনো অরিজিৎ সিং পপ গাইছে, কেমন লাগবে? আর যদি শোনো রূপম ইসলাম ভক্তিগীতি গান গাইছে, গাইতেও পারে, বাট আমরা এটা শুনে অভ্যস্ত নই। তো আমরা নিউজের বা অ্যাঙ্কারিংয়ের গলা বা অ্যাঙ্কারিংয়ের ধরন এটা শুনে অভ্যস্ত নই। তবে আমি যে কথাগুলো বলছি, আমার কথার মধ্যে কোনো তাড়াহুড়ো দেখছো, কোনো উচ্চারণের মধ্যে কোথাও ল্যাক করছে দেখছো? প্রতিটা কথায় আমি চেষ্টা করছি উইথ এক্সপ্রেশন দিয়ে কথা বলার। এটাই হচ্ছে অ্যাঙ্কারিংয়ের ফার্স্ট স্টেপ, এটাই তোমাকে শিখতে হবে। এটা তুমি হাজারো বই পড়লে হবে না, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। তুমি যত প্র্যাকটিক্যাল করবে, যত তুমি কথা বলবে, তত তুমি বিষয়টাকে উপলব্ধ করতে পারবে। আলটিমেটলি ছাত্র জীবন কমপ্লিট করে তোমাকে কিন্তু এটাই করতে হবে। তোমার তো কোথাও গিয়ে সিভি জমা দিতে হবে, এটা সবাইকে বলছি। সেই সিভিটা জমা দেওয়ার পর কিন্তু কোনো কলেজের স্যার বা ম্যাম তুমি কত নাম্বার পেয়েছো ওসব ওখানে কেউ দেখবে না। দেখবে তুমি কি করতে পারো, তোমার বলার ভয়েস কেমন, তুমি কত সুন্দর কথা বলতে পারো এবং তুমি কত সুন্দর লিখতে পারো, এবং তোমার প্র্যাকটিক্যাল ফিল্ডে তোমার নলেজ কত, ব্যাস আর কিছু দেখবে। জগদ্ধাত্রী এলেন বউবাজারে স্টার অফ প্যারাডাইস ক্লাবের পুজো মণ্ডপে। এই মহা ধুমধামে জগদ্ধাত্রী এলেন, এটা একটা ফেস্টিভ্যাল নিউজ, জগদ্ধাত্রী পুজো। এখানে বলার মধ্যে সেই উত্তেজনা থাকবে, সেই তারতম্য থাকবে, সেই এনার্জি থাকবে। এনার্জি ছাড়া কোনোদিনও কিছু হয় না, এনার্জি দিয়ে বলো। মহা ধুমধামে মা জগদ্ধাত্রী এলেন বউবাজারে স্টার জগদ্ধাত্রী এলেন। আর ধাত্রী বলছো? জগদ্ধাত্রী 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 এলেন। আবার বলো। জগদ্ধাত্রী ধাত্রী বলছো? ধাত্রী জগদ্ধাত্রী জগদ্ধাত্রী এলেন বউবাজারে স্টার অফ প্যারাডাইস ক্লাবের পুজো মণ্ডপে। বাংলার লোকনৃত্যের তালে তালে এলাকাবাসীদের আনন্দ উচ্ছ্বাসের মাধ্যমে মাকে বরণ করে নিলেন ক্লাবের সদস্যরা। এই পজ দিচ্ছ, প্রচুর প্রচুর পজ দিচ্ছ, এত পজ দিলে হবে না। আগে রিডিং পড়া জানতে হবে। রিডিং না পড়লে কোনো দিনও অ্যাঙ্কারিং করতেও পারবে না, অ্যাঙ্কারিং এর স্ক্রিপ্টও বুঝতে পারবে না, আলটিমেটলি ফাইনালি জিরো। রিডিং পড়া প্র্যাকটিস করতে হবে। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর আদলে পুজো করে সবাইকে চমকে দিতে প্রস্তুত বউবাজারের স্টার অফ প্যারাডাইস ক্লাব। দেখতে দেখতে তাদের পুজো পদার্পণ করেছে 3য় বর্ষে। ভালো হয়েছে, মাঝে কয়েকটা জায়গাতে একটু মানে লাইন আপটা হারিয়ে গেছে। 10 ম্যাচে দ্বিতীয় বিশ্বকাপ অধরা ভারত, তবে শেষে সাফল্য না এলেও 23-এর বিশ্বকাপ আজীবন স্মরণীয় হয়ে থাকবে বিরাট কোহলির কাছে। বাংলার লোকনৃত্যের তালে তালে ও এলাকাবাসীদের আনন্দ এলাকাবাসীদের স্পিডও বলছো কেন? বারবার তো বলছি যে এখন স্পিড তোলার দরকার নেই, ওয়ার্ডটাকে ঠিকঠাক ভাবে উচ্চারণ করো, ঠিক আছে, আর ওটাকে একটু জোর দাও। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর আদলে পুজো করে সবাইকে চমকে দিতে প্রস্তুত বউবাজারের স্টার অফ প্যারাডাইস ক্লাব। ঐতিহ্য ও সাবেকিয়ানাকে বজায় রেখে চন্দননগরের আদলে পুজোর আয়োজন করছে। চন্দননগরের আদলটাকে তুমি স্পিডে বললে না, তোমার প্রথম একটা দুটো ওয়ার্ড ঠিকঠাক বলছো আর লাস্টের গুলো ঠিকঠাক বলছো, মিডিলটা পুরো স্পিড করে দিচ্ছ। চন্দননগরের আদলেই মায়ের বড় প্রতিমা পুজো এলো পুজো মণ্ডপে।
অনুষ্ঠানের প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন স্থানীয় পৌরপিতা ইন্দ্রনীল কুমার। যে সাবজেক্ট নিয়ে কথা বলি না কেন, তোমাকে এই নবরস মেনেই কথা বলতে হবে। আমরা কোনো কথায় রেগে যাই, কোনো কথায় আমরা ইমোশনাল হয়ে পড়ি, কোনো কথায় আমরা হাসি, কোনো কথায় আমাদের দুঃখ হয়, কোনো কথাও আমাদের মধ্যে একটা বীরত্ব চলে আসে। আমরা অনেক সময় দেখবে বীরত্ব দেখাই, বীরত্বের প্রমাণ দেওয়ার চেষ্টা করি। ধরো এই যদি তোমাকে কেউ অ্যাপ্রিসিয়েট করে, তুমি খুব ভালো রেজাল্ট করেছো, ভালো খেলেছো বা বাড়িতে ভালো কোনো কাজ করেছো, দেখবে তোমার মধ্যে একটা বীরত্বর ব্যাপার চলে আসবে, তখন তোমার বলার মডুলেশন চেঞ্জ হয়ে যাবে। তো এইগুলোকে আমাদের বাস্তব জীবনে না হলেও আমাদের কিন্তু অ্যাঙ্কারিংয়ের ক্ষেত্রে এগুলোকে করতে হবে। এই যে জগদ্ধাত্রী পুজোর যে স্ক্রিপ্টটা তোমরা এতক্ষণ ধরে দু একজন পাঠ করলে, এই জগদ্ধাত্রী পুজোটা একটা ফেস্টিভ মোড। অর্থাৎ এই জগদ্ধাত্রী পুজোর মধ্য দিয়ে তোমাকে আনতে হবে কি, সেখানে হাস্যরস সেখানে আসবে না, এখানে তোমাকে ধীরে বলতে হবে, কিন্তু এই কথাটার মধ্যে কোথাও একটা বীরত্ব, বীর, এই বিষয়টাকে তোমাকে আনতে হবে। আবার এটাই যখন তুমি স্যাড নিউজ পাঠ করবে, তখন তোমাকে সেখানে করুণ এবং শান্ত দুটোকে ব্যালেন্স করে বলতে হবে। তাই প্রতিটা রসের এমনও হয় যে একটা স্ক্রিপ্টের মধ্যে হয়তো সেখানে 7টা রসই হয়তো সেখানে ইউজ করা যেতে পারে, বা 9টা রসই হয়তো ইউজ করা যেতে পারে। সেটাকে মডিউলেশন ওয়াইজ আমাদেরকে চেঞ্জ করতে হবে, মডিউলেশন ওয়াইজ আমাদেরকে চেঞ্জ করতে হবে। ধরো আজকে আমরা বিভিন্ন সময় দেখি যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলো, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলো, তারা স্টেজে বা টেলিভিশনে তারা স্পিচ দিয়েছে। তারা সবসময় কি নর্মালি স্পিচে কথা বলে? এই এক এক সময় দেখবে রেগে যাচ্ছে। এই রাগটা কেন? এই রাগটা কিন্তু তুমি ভেবো না যে সে কিন্তু এটা তার ভেতর থেকে আসছে, সে কিন্তু এটা জাস্ট ক্রিয়েট করছে, এটা ক্রিয়েশন। অনেক সময় দেখবে নেতারা বলে আগামী 5 বছরের মধ্যে আমরা বিরোধীদের সরিয়ে দেব। এটা কিন্তু তার হ্যাবিচুয়েটেড, মানে সে কিন্তু এটা করে করে অভ্যস্ত। এটা কিন্তু তার মধ্যে, তুমি আবারও বলছি, কিন্তু সে ক্রিয়েট করছে। আবার সেখান থেকেই সে কখনো সফট হয়ে যাচ্ছে। এবং এই 5 বছর আমি কথা দিয়ে যাচ্ছি, আপনারা কিন্তু বাড়িতে জল পাবেন, কল পাবেন, এই যে মডুলেশনটা চেঞ্জ করছে। আবার কখনো উত্তেজনা করছে। কারণ ধরো তুমি যদি একই খাবার তোমায় যদি ডেইলি খেতে দেয়, তুমি খাবে? তোমার ভালো লাগবে না। তারা যদি একই স্পিচ দিয়ে যায়, কেউ শুনবে না, তার শ্রোতা দর্শকরা চলে যাবে। তুমি দেখবে তার জন্য কী করা হয়? চেঞ্জ করা হয়, ভ্যারিয়েশন চেঞ্জ করা হয়। এবং এই সবটাই এই নবরসের সাথে রিলেটেড। তোমরা বাড়িতে যে যেভাবে কথা বলো না কেন, কখনো ধরো তোমরা হেসে কথা বলো, কখনো রেগে কথা বলো, কখনো কষ্ট হয়, কখনো ইমোশনাল হয়ে যাও, এই বিভিন্ন, কখনো তোমাদের মধ্যে বীরত্ব আসে, কখনো তোমাদের মধ্যে রাগ আসে। এই প্রত্যেকটা কথাকেই কিন্তু আমাদেরকে ক্রিয়েট করতে হয় আমাদের অ্যাঙ্কারিং বা নিউজের স্ক্রিপ্টে। তো এই নবরসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেক সময় কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে, অ্যাঙ্কারিংয়ের নবরস বলতে কী বোঝো? সারা বছর জন্মদিন কিংবা বিবাহবার্ষিকীতে ক্রিম কেকের বেশি কদর হলেও এইমাত্র কি বললাম যে এটা একটা ফেস্টিভ নিউজ, ফেস্টিভ্যাল, বড়দিন মানে আনন্দ। তো তোমার বলাতে সেই এনার্জি নেই, মনে হচ্ছে তোমাকে জোর করে ধরে বেঁধে নিয়ে এসছে ক্লাসে। এনার্জিটা দিতে হবে তো। বড়দিন মানেই কেকের গন্ধ। সারা বছর জন্মদিন হয়ে গেল। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর আদলে পুজো করে সবাইকে চমকে দিতে প্রস্তুত বউবাজারের স্টার অফ প্যারাডাইস ক্লাব। দেখতে দেখতে তাদের পুজো 3য় বর্ষে পদার্পণ করলো। কোনো থিম নয়, ঐতিহ্য ও সাবেকি আনাকে বজায় রেখে চন্দননগরের আদলে পুজোর আয়োজন করেছেন ক্লাবের সদস্যরা। কিওয়ার্ড বলে একটা শব্দ আছে, কিওয়ার্ড, যেখানে আমরা একটা ওয়ার্ডকে জোড়ি। ধরো আমি তোমাকে বললাম যে আমি ভালো নেই, বলো দেখি এখানে আমি কোন ওয়ার্ডটাতে জোর দেবো? ভালো। আমি আর নিয়ের কোনো মানে নেই, আর ভালোর একটা অর্থপূর্ণ মানে আছে। এইভাবে ভাবতে হবে। এটাই হচ্ছে অ্যাঙ্কারিং, যে আমি ভালো নেই, এই ভালো তোমাকে জোর দিয়ে বলতে হবে, এই ভালোতে তোমাকে এক্সপ্রেশন দিতে হবে, তোমাকে বোঝাতে হবে। চেষ্টা করো এটাকে আবার বড় করা। আমি ভালো নেই শুধুমাত্র তোমার জন্য, এখানে কোনটাকে আমি জোর দেবো? তোমার জন্য। এইভাবে প্র্যাকটিস করো। এইভাবে প্র্যাকটিস করলে দেখবে জীবনে এত জটিলতা থাকবে না, ব্যাপারটা সহজ হয়ে যাবে। যদি কারোর মধ্যে ইচ্ছে থাকে তো দেন এইভাবে বাড়িতে প্র্যাকটিস করো। আর যদি মনে হয় যে আমি আমার কেরিয়ারকে এখানেই ফুল স্টপ করে দেবো, দিয়ে এন্ড করে দেবো, মেয়েরা কারো ঘরণী হয়ে যাবে বাড়ির, আর ছেলেদেরকে বাবার ব্যবসা করতে হবে বা অন্য কোনো চাকরি করতে হবে। জার্নালিজম ফিল্ড তাদের জন্য নয়। আর তুমি যদি আজকের দিন থেকে প্র্যাকটিস করা শুরু করো এইভাবে, দেখো তোমরা প্রত্যেকেই ফিল করতে পারলে তোমাদের একবার খালি বুঝিয়ে দেওয়ার পর, কারণ তোমাদের প্রত্যেকের মধ্যে সেই ক্যাপাবিলিটি রয়েছে। খালি কী করতে হবে? তোমাকে প্র্যাকটিস করতে হবে। আমি তো তোমার হয়ে খেতে পারবো না, আমি তোমার হয়ে কথা বলতে পারবো না, তোমার হয়ে কথা তোমাকেই বলতে হবে। মানুষকে জীবনের রূপে, টাকায় আর কথায় মোহিত করে দেওয়া যায়, আর কিচ্ছু লাগে না।
রূপ, টাকা আর হচ্ছে তার কথা। যার মধ্যে রূপ নেই, তার কাছে যদি টাকা থাকে সে যে কোনো সময় কাউকে মোহিত করে দেবে। তার কাছে দুটোই নেই, শুধুমাত্র কথা আছে। ধরো আমি যদি এখন বলি যে আমার এই ব্যাগের মধ্যে 1 কোটি টাকা আছে, আমি এমনভাবে এক্সপ্লেন করবো তুমি বিশ্বাস করতে বাধ্য, কিন্তু আদৌ আমার ব্যাগের মধ্যে কিন্তু 1 কোটি টাকা নেই। তোমাকে ভালো কথা বলতে জানতে হবে, প্রতিটা শব্দকে বুঝতে হবে যে আমি কিভাবে প্রেজেন্ট করছি। আমি বলে দিলাম মহা ধুমধামে জগদ্ধাত্রী পুজো, এটা নয়, আমি এটাকে কিভাবে প্রেজেন্ট করবো, আমি এটা কিভাবে বলবো, এটা তোমাকে বুঝতে হবে। আমি কোথায় নিঃশ্বাস নেব, কোথায় আমি চোরা নিঃশ্বাস ছাড়বো। একটা মানুষ যখন স্পিডে খবর বলে, তো সাপোজ আমি ধরো বলছি, নমস্কার, আপনারা দেখছেন জি 24 ঘন্টার, আপনাদের সাথে রয়েছি আমি তুহিন। আসছি বিস্তারিত খবরে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, আগামীকাল থেকে কিন্তু রাজ্যে তাপমাত্রা কিন্তু কমার সম্ভাবনা রয়েছে, এমনটাই কিন্তু জানালো আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই কিন্তু কলকাতা শহরতলি ও জেলার দিকে কিন্তু শীতের আমেজ কিন্তু ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গিয়েছে। এবছর যখন গরমের দাপট ছিল, আবহাওয়াবিদরা মনে করছেন শীতেও কিন্তু কলকাতা এবং রাজ্যবাসীকে কাঁপাবে। তাহলে আমি এই কথাটা নিউজ সেন্সে বললাম, এটাই কিন্তু আমি স্টেজে বলি। স্টেজে এটাকে কীভাবে বলবো, দুটোর ফিল তো এক নয়। একটা বোকা বাক্স আর একটা লাইভ আমাকে দর্শক দেখছে, সে আমাকে কানেক্ট করতে হবে। আমি যদি এখানে এসে অ্যাজ এ নিউজ প্রেজেন্টারের মতো যদি ক্লাস করাই, তোমরা কেউ বুঝতে পারবে না। তুমি স্যার কী বলছে, স্যার মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমাকে এখানে তোমাদের মতো হয়ে ক্লাস করাতে হবে, আমাকেও ভাবতে হবে আমিও তোমাদের মতো স্টুডেন্ট হয়ে ক্লাস করাতে হবে। দেখবে তার কথা সব থেকে বেশি ভালো লাগে যে তোমার হয়ে কথা বলবে। আমরা অনেক সময় বলি না যে আমাদের কলেজে একটা স্যার বা ম্যাম খুব ভালো ক্লাস করান, কেন বলি? সে তোমার হয়ে কথা বলছে, সে তোমার ফিলটা বুঝতে পারছে। যে ছেলেরা মেয়েরা প্রেম করে, কখন একটা ছেলে বা মেয়ের মধ্যে মানে ঠিকঠাক হয় জানো? যখন দুজনের ফিলটা বুঝতে পারে। ও বাদিক গেলে ও বাদিক যাবে, তাই কিন্তু দুজনের মধ্যে সেই মিলটা হয়। ও ডান দিক গেলে ও বাদিক যাবে না। যে কোনো কেমিস্ট্রির মধ্যে দুটো ব্যক্তির মধ্যে বা একটা ব্যক্তির সাথে যদি একাধিক ব্যক্তিকে যদি আমি কানেক্ট করাতে পারি না, সে যদি আমার লাইনে চলে আসে, তাহলে দেখবে তাকে বোঝাতে তোমার সুবিধা, আর যে বুঝছে সেও তার থেকে বুঝে নিতে তার সুবিধা। ধরে ধরে কথা বলতে হবে। সবাইকে বলছি, তাড়াহুড়োর কোনো কারণ নেই। এই যে আমরা এত ইন্টারভিউ নিই চ্যানেলে, এত সিভি জমা পড়ে, ক্যালকাটা ইউনিভার্সিটির টপার, স্টেটের টপাররা আসে, তারাও কিন্তু মুখ তুলে পড়ে যায়, তারাও কিন্তু পারে না। আবারও বলছি, পড়াশোনার কোনো বিকল্প নেই, পড়াশোনা অবশ্যই দরকার। তোমার মার্কস তোমাকে অবশ্যই সেই জায়গা দেবে, তোমার এডুকেশন কোয়ালিফিকেশান বাড়াবে, কিন্তু প্র্যাকটিক্যাল যদি তোমার মধ্যে নলেজ না থাকে, তুমি আমাদের এই ফিল্ডে কিছু করতে পারবে না। তোমাকে সিম্পলি গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটটা বাড়িতে ঝুলিয়ে ল্যাম্পপোস্টে সাজিয়ে রাখতে হবে, প্রতিদিন একবার করে প্রণাম করবে, দ্যাটস অল। চাকরি তুমি করতে পারবে না। এই ফিল্ডটা খুব টাফ। আজ বিরাট কোহলি যদি ব্যাট করতে না পারতো, তাহলে একদম ওকে মাঠে নামাতো। দলের ভরাডুবি নিশ্চিত, এমনটাই দাবি করলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। নির্বাচনের সময় বুথে স্বচ্ছ ভাবমূর্তির মানুষকে জায়গা করে দিতে হবে বলে দাবি জানালেন অর্জুন। লোকসভা নির্বাচনের আগে দলের একাংশের বিরুদ্ধে তেড়ে ফুঁড়ে নামলেন সাংসদ অর্জুন সিং। অবশ্য নিজে কতটা স্বচ্ছ বা দুর্নীতিমুক্ত সে বিষয়ে প্রশ্নচিহ্ন কিন্তু থেকেই যাচ্ছে। আপাতত দুর্নীতির নানা ইস্যুতে জর্জরিত রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আমি এই স্ট্যান্ডার্ডটা এইভাবে পড়ব। পরেরটা, দলে এবার শুদ্ধিকরণের বার্তা দিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। জগদ্দল বিধানসভার অন্তর্গত শ্যামনগর এলাকায় একটি অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি বলেন, দুষ্কৃতিমূলক কাণ্ডে জড়িত ব্যক্তিদের যাতে জায়গা না দেওয়া হয়। সাংসদের কড়া হুঁশিয়ারি, কোনো নাক কাটা, কান কাটা বা গলা কাটাদের বুথে বসতে দেওয়া যাবে না। সাংসদের দাবি, সভ্য ভদ্র মা দিদিদের এবং স্বচ্ছ ভাবমূর্তিদের প্রাক্তন পঞ্চায়েত সদস্য কিংবা প্রাক্তন কাউন্সিলরদের বুথে বসাতে হবে। উপরন্তু দলের পুরনো কর্মীদেরও গুরুত্ব দেওয়ার কথা তিনি জানান। লোকসভা নির্বাচনের আগেভাগে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ বিষয়ে সাংসদ অর্জুন সিং এর এই বক্তব্য যথেষ্টভাবে তাৎপর্যপূর্ণভাবে মনে করছেন রাজনৈতিক মহল। দলের মধ্যে নতুন ও পুরনো তৃণমূল কর্মী বিতর্ক উস্কে দেন ব্যারাকপুরের প্রভাবশালী সাংসদ। বেশ কয়েকদিন আগে এক সভায় তিনি বলেন, 2010 সালে জেতা কাউন্সিলর ও 2011 সালের কাউন্সিলরদের মধ্যে বিস্তর ফারাক। পঞ্চায়েত নির্বাচনে গায়ের জোরে ভোট না করানোর হুঁশিয়ারি দেন সাংসদ অর্জুন সিং। আমি তিন রকমভাবে বললাম, কেমন? এই তিন রকমভাবে আমাকে বলা প্র্যাকটিস করতে হবে। তো সাপোজ আমি এটাই বলছি, মহা ধুমধামে মা জগদ্ধাত্রী এলেন বউবাজারের স্টার অফ প্যারাডাইস ক্লাবের পুজো মণ্ডপে।
বাংলার লোকনৃত্যের তালে তালে এলাকাবাসীদের আনন্দ উচ্ছ্বাসের মাধ্যমে মাকে বরণ করে নিলেন ক্লাবের সভ্য সদস্যরা। মহিষাসুর বধের পর দেবতারা অত্যাধিক উল্লসিত ও গর্বিত হয়ে উঠেছিলেন। তারা ভাবতে শুরু করেন যেহেতু দেবী দুর্গা তাদের সম্মিলিত রূপের প্রকাশ, তাই মহিষাসুর বধের কৃতিত্ব আসলে তাদের। কেবলমাত্র ব্রহ্মার বরের সম্মান রাখতে একটি নারী দেহের প্রয়োজন ছিল। দেবতাদের দর্প চূর্ণ করার জন্য দেবীর এই রূপের সৃষ্টি হয়। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর আদলে পুজো করেন সাবেকি চমকে দিতে প্রস্তুত বউবাজারের স্টার অফ প্যারাডাইস ক্লাব। তো গলার মধ্যে সেই ফিলটা রাখতে হবে, এই ফিল দিয়ে না পড়লে কোনোভাবেই হবে না। এখন তোমরা স্পিডের দিকে যেও না, স্পিড কেউ তুলতে গেলে দেখবে তোমরা হোঁচট খাবে। এখন চেষ্টা করবে ফিল দিয়ে বলা। তার শেষটা কীভাবে, যে কোনো নিউজ বা যে কোনো অ্যাঙ্কারিংয়ের স্টেজ বলো, টেলিভিশন বলো, রেডিও বলো, যাই বলো না কেন, শুরুটা তোমাকে কিভাবে করতে হবে। তো সাপোজ তোমরা এখানে আজকে জগদ্ধাত্রী পুজো নিয়ে একটা স্ক্রিপ্ট তোমরা এখানে পাঠ করলে, স্পোর্টস নিয়ে খেলা নিয়ে একটা পাঠ করলে, আরেকটি হচ্ছে তোমরা বড়দিন নিয়ে পাঠ করলে, এবং এখানে একটা পলিটিক্যাল নিউজ তোমরা পাঠ করলে। সবসময় মাথায় রাখতে হবে আমরা এক্সট্রা কিছু লাইন সেটাকে আমরা কিভাবে খুঁজবো। তো সাপোজ আমি এই মুহূর্তে ব্যারাকপুরের এই ক্লাসরুমে রয়েছি, ওকে, এই লোকেশনটা কোথায়? ব্যারাকপুর। ব্যারাকপুর, এই সামনে গ্রেট ইস্টার্ন, তার ঠিক পাশের গলি, এটা হচ্ছে আমার লোকেশন। স্টেশন থেকে হেঁটে ম্যাক্স টু ম্যাক্স 4 মিনিট, আমি 4 মিনিট থেকে 5 মিনিট করলাম। তো তোমাকে বলা হলো তুমি এটার উপর একটা কিছু লেখো, তুমি কি লিখবে, তুমি শুরুটা কিভাবে করবে। আমি তোমাকে ইনফরমেশন দিয়ে দিলাম। কি কি ইনফরমেশন দিলাম? ব্যারাকপুরের এই ক্লাসরুম, যেটা হচ্ছে ব্যারাকপুর স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্স 4 to 5 মিনিটস, এবং গ্রেট ইস্টার্ন তার ঠিক পাশের গলিতে। এবার এটা হচ্ছে তার বাইরের আমি লোকেশন বললাম। এবার আমি যখন রুমে প্রবেশ করলাম, প্রবেশ করে আমি কি বললাম? এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 10টা বেঞ্চ রয়েছে, এখানে চেয়ার রয়েছে, এখানে বোর্ড রয়েছে, এখানে লাইট রয়েছে, পাখা রয়েছে। এটা হচ্ছে আমার ঘরের অ্যাম্বিয়েন্স। তাহলে আমার কাছে ইনফরমেশন কি কি এলো? একটা ইনডোর এলো, একটা আউটডোর এলো, একটা ইনডোর এলো। তাহলে আগে আমি আউটডোরটাকে দেবো, আমি কিন্তু আগে ইনডোরটাকে দেবো, আমি তারপর ইনডোরে ঢুকবো। তাহলে আমি আউটডোর দিয়ে কিভাবে ঢুকবো? ফার্স্ট আমি হাইলাইট করবো কাকে? ব্যারাকপুর স্টেশন। এই ব্যারাকপুর স্টেশনের সন্নিকটে আমরা কি করবো? আমরা অনেক সময় দেখি বলে কাছে, বাট আমরা এখানে কাছে কথাটাকে কিন্তু অ্যাঙ্কারিং ইউজ করবো না, এটা চালু ভাষা। আমরা এখানে ইউজ করবো কি? সন্নিকটে। তাহলে আমার মাথাতে ঘুরলো ব্যারাকপুরের কাছে, আমাকে ভাবতে হবে কাছের ভালো শব্দ কি রয়েছে। মানে একটা শব্দের তো অনেকগুলো মানে থাকে, একটা শব্দের অনেকগুলো বিপরীত শব্দ থাকে, কাছের শব্দটা কি আছে? আমার মাথায় একটু সন্নিকটে, তাহলে আমি সন্নিকটে লিখবো, কিন্তু কাছে লিখবো না। ব্যারাকপুর রেলওয়ে স্টেশনের একদম সন্নিকটে রয়েছে গ্রেট ইস্টার্ন, ওকে। গ্রেট ইস্টার্নের ঠিক পাশের গলি, এই পাশের গলিটাকে আমি আরো স্মার্ট কিভাবে ভাববো? আমাকে এইভাবে ভাবতে হবে, সেটাও বলা যাবে। কি এইভাবে ভাবতে হবে যে আমি কাছের গলি শব্দটাকে আমি বেটার কিভাবে ভাববো, তারপর আমি সেটাকে লিখবো, সেটাকে নোট করবো। অনেক সময় দেখবে অনেক লোক রাস্তায় চলতে ফিরতে তোমার হয়তো কোনো ভালো শব্দ মাথায় এলো, সেটাকে নোটবুক বা মোবাইলে নোট করে রাখবে। এটা কিন্তু একজন সাংবাদিকের করা উচিত। একজন পুলিশের কাছে যেমন ওয়াকি টকি থাকে না, এটা হচ্ছে তার অস্ত্র, তেমনি সাংবাদিকের অস্ত্র হচ্ছে, আগে ছিল ডায়রিয়ার পেন, মাস্ট। একটা সাংবাদিককে চেনা যায় যে তাদের ডায়রিয়ার পেন না থাকে, সে সাংবাদিকই নয়। সে রাস্তা দিয়ে যাচ্ছে, কোনো ইনসিডেন্ট কিছু দেখলো, সে নোট করে নিল। তেমনি এখন মোবাইল চলে এসছে, এখন মোবাইলে সবাই নোট করে নেয়। ভালো কোনো শব্দ তুমি মাথায় এলো, ভালো কোনো ঘটনা তোমার সামনে হয়তো দেখছো, তুমি সেটাকে নোট করো। তুমি তোমার নোটবুকস যত বাড়বে আর তোমার কন্ট্রাক্টস যত বাড়বে, তুমি একজন সফল সাংবাদিক হতে পারবে। এটা আমাদের ইন্ডাস্ট্রিতে সবাই জানে। তোমার কন্ট্রাক্টস যত বাড়বে, তোমাকে যত লোক চিনবে। কারণ আমি যদি এই মুহূর্তে তোমাকে বলি তোমার এলাকার বিধায়কের নাম কি, তোমার এলাকার পৌরপিতা বা কাউন্সিলরের নাম কি, তোমার এলাকার সাংসদের নাম কি, তোমাকে জানতে হবে। আস্তে 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 ডে বাই ডে তার সাথে যোগাযোগ রাখতে হবে। এতে কি হবে? তোমার পরিচিতিটা বাড়বে। তুমি জানতে পারবে যে আমি কিভাবে একটা খবরকে তৈরি করব। খবর দুরকম হয়, একটা খবর যেটা ঘটনা ঘটেছে, আর একটা খবর তৈরি করতে হয়। এক একটা নিউজ চ্যানেলের অ্যাঙ্কার বা রিপোর্টারদের ডেলি 10টা করে নিউজ বলে তোমরা তৈরি করে নিয়ে এসো। ডেলি 10টা, বুঝতে পেরেছো? তুমি যেদিনকে 8টা করবে, তোমাকে চ্যানেলের এইচআর বা তোমার এইচওডি রীতিমতো তোমাকে খুব কড়া ভাষায় তোমাকে তারা আক্রমণ করবে।
যে কেন তুমি করলে, বা তুমি ভাবছো যে আমি কি কভার করবো। ব্যারাকপুর স্টেশন থেকে এই অবধি যারা আসো ক্লাস করতে, এইটুকুনির মধ্যেই কিন্তু লুকিয়ে আছে হাজারো হাজারো স্টোরি, যে স্টোরি তোমাকে ক্রিয়েট করতে হবে, তোমাকে বানাতে হবে। এটা কিন্তু একজন সাংবাদিকের কাজ। সারাদিনে অ্যাক্সিডেন্ট হবে, সারাদিনে সম্মেলন হবে, সারাদিনে স্পোর্টস নিউজ হবে, সারাদিনে এন্টারটেনমেন্ট নিউজ হবে, এগুলো তো হবেই, এগুলো তো হওয়ার কথাই। কিন্তু এই নিউজের থেকেও তুমি যদি একটা নিউজ ক্রিয়েট করো, তুমি একটা স্টোরি যদি ক্রিয়েট করো, সেই নিউজ কিন্তু মানুষ দেখে আনন্দ পায়। তো নিউজ কিন্তু তোমাকে তৈরি করতে হবে এবং সেই অনুযায়ী সেটাকে নোট করতে হবে। এবং এই যে ফরম্যাটটা বললাম, যে আগে আমার লোকেশন, তারপর হচ্ছে সেই লোকেশনের অন্তর্বর্তী কি জায়গা রয়েছে, তারপর আমি আস্তে 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 রুমে ঢুকবো। পর্বতারোহী তার আমি ইন্টারভিউ নেওয়ার সময় তার আমি কিছু ইনফরমেশন নিয়েছিলাম, যে এই যে আপনাদের এই জার্নিটা কেমন, উনি বলল কিভাবে শুরু হয়। এই প্ল্যানিংটা যখন করেন তার ঠিক কত মাস পরে আপনারা মানে বেরোন, মানে কত মাস পরে আপনাদের প্রস্তুতি শুরু হয়, কত টাকা আনুমানিক খরচা হয়, সরকারের তরফ থেকে কি সহযোগিতা পান, বা কি কি প্রিপারেশন নিয়ে যান এই পর্বতে, সেখানে ওয়েদার, যখন কোনো রকম প্রাকৃতিক বিপর্যয় হয় তখন কি ব্যবস্থা থাকে, এই পুরো ইনফরমেশনটাকে নিয়ে আমি একটা শুরুয়াত করেছিলাম। যে শুরুয়াতটার মধ্যে প্রথমেই ছিল হচ্ছে আবেগ আর স্বপ্ন পূরণের লক্ষ্য, যেটার জন্য আমি একটা দর্শককে বসাতে পারবো সামনে। আমার কথার মধ্যে যদি স্বপ্ন পূরণ বা আবেগের যদি কোনো টাচ না থাকে না, তাহলে তোমার কথা কেউ শুনবে না। তোমরা এতক্ষণ আমাকে সহ্য করছো, শুনছো একটাই কারণে, তোমাদের স্বার্থ জড়িত আছে। তোমরা জানো আমি এটা শুনলে আমার জীবনে হয়তো কোনো না কোনো দিন এটা কাজে দেবে। আমিও যে এখানে ক্লাস করাচ্ছি আমারও স্বার্থ জড়িয়ে আছে। কি বলতো? হ্যাঁ, আমি টাকা পাবো, একদম ঠিক বলেছে। আমি তার জন্য ফিস পাবো, আমারও স্বার্থ জড়িত আছে। আরেকটি স্বার্থ জড়িত আছে, সেটা হচ্ছে কি, আমারও জ্ঞান ভান্ডার বা আমারও এক্সপিরিয়েন্সটা বাড়ছে, এই স্বার্থ। আর ফাইনালি কি রয়েছে, তোমাদের প্রতি একটা ভালোবাসা রয়েছে। এই তিনটে জিনিসকে কাজে দিয়ে আজকে তোমরা আমাকে সহ্য করছো, আমি তোমাদের জন্য প্রায় ১৫ ঘন্টা বকছি, আমার জ্ঞান ভান্ডার দিচ্ছি। তো কপিটাকেও আমাদের এইভাবেই ভাবতে হবে, যে আমি যে একটা কপি লিখছি, কপির মধ্যে নিড কি দরকার। তোমরা যে লিখেছো চেয়ার টেবিল রয়েছে, ফ্যান রয়েছে, এটা দরকার, এটা লিখতেই হবে। ব্যারাকপুরের সন্নিকটে ক্লাসরুম, লিখতেই হবে। লোকে আগে মঙ্গল পাণ্ডের ব্যারাকপুর জানতো, এখন দাদা বৌদির ব্যারাকপুর জানে, ঠিক আছে। কিন্তু এখানে যে ছাত্রছাত্রীরা আসছে, তারা কিসের জন্য আসছে? সবাই তো সাংবাদিকতা স্টুডেন্ট নয়, এই ঘরে তো অন্য ক্লাসও হয়। তোমাকে সেই বিষয়টাকেও উল্লেখ করতে হবে। স্বপ্ন পূরণের লক্ষ্যে আসছে। যে আজকে ইতিহাস পড়তে আসছে তারও কিন্তু একটা স্বপ্ন রয়েছে, যে আজকে ইংলিশ পড়তে আসছে তারও কিন্তু একটা স্বপ্ন রয়েছে। আমরা প্রত্যেকে আমাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে দৌড়াচ্ছি দিবারাত্র। দেখো তোমরা কি পরিশ্রম করছো না? এই পড়াশোনা করছো, কলেজ যাচ্ছ, কলেজ থেকে দৌড়াতে দৌড়াতে আসছো, এসে এখানে ক্লাস করে আবার বাড়িতে যাবে, বাড়িতে গিয়ে কেউ হয়তো পড়াশোনা করবে, কেউ হয়তো একটু গান বাজনা শুনলে বা টিভি দেখলে, আবার কালকে থেকে তোমাদের পড়াশোনার জার্নি শুরু হবে। তো তোমরাও কিন্তু পরিশ্রম করছো। তো তোমার পরিশ্রমটা আলটিমেটলি সাকসেস কখন পায়? যখন তুমি ভালো রেজাল্ট করো। এটা গেল ছাত্র জীবনে। ফাইনালি তুমি যখন পরিণত হয়ে যাবে, যখন তুমি একটা লোক হয়ে যাবে, তখন তোমার সাকসেস কিন্তু তোমার চাকরি এবং তোমার আর্নিং, ইনকাম। তুমি কত ইনকাম করছো। প্রত্যেকের জীবনে কিন্তু এই তিনটে অধ্যায় থাকে। একটা হচ্ছে ছাত্রাবস্থা, একটা হচ্ছে তার চাকরি ক্ষেত্র, আরেকটা হচ্ছে তারপর তার বার্ধক্য। ওই মাঝের গ্যাপে অনেকগুলো পার্ট রয়েছে, কিন্তু আমরা ওই সবকটাকে একসাথে ধরি। ছাত্র জীবনে আমরা কি চাই? ভালো পড়াশোনা করতে, নিজেদের কেরিয়ারকে করতে, যেন আমি এর ফলটা আগামী দিনে পাই। কেরিয়ারে আমরা কি ভাবি? ভালো আর্নিং করতে, প্রতিষ্ঠিত হতে, তার ফল যেন আমি থেকে আমরা হয়ে যাবে, তারা যেন পায়। আর ফাইনালি বার্ধক্যতে এই যে আমি দুটো জিনিস করলাম, তার যেন আমি রিটার্নটা পাই। এটাই হচ্ছে কপি। তাহলে আমি কপিতে যেটা মোস্ট নিডেড সেটা তো আমি লিখবই, কোথাও আমি কিছু আবেগকে আমি পুট করব। আমি যত আবেগ পুট করব তত আমার কপি অলংকার বা মা দুর্গাকে তো কাঠের মূর্তি, তার উপর প্রলেপ দিয়ে, খড় দিয়ে সাজিয়ে একটা শাড়ি পরে দিয়ে দিতে পারে। তোমার মধ্যে কিন্তু ভক্তি বলে যে শব্দটা, ওটা তোমার আসবে না। আছে কিছু হাইলাইট, আমি মঙ্গল পাণ্ডেকে ইউজ করব,
বাট এখানে কিন্তু মঙ্গল পাণ্ডেকে নিয়ে কারোর মধ্যে ইমোশন জাগবে না। উনি একজন ঐতিহাসিক লোক, তার নামটা এখানে উল্লেখ করবে, দাদা বৌদি উল্লেখ করলাম, আমিনিয়া উল্লেখ করলাম, গ্রেট ইস্টার্ন উল্লেখ করলাম, বাট এগুলো আমার সাবজেক্ট নয়। আমার সাবজেক্ট হচ্ছে ইমোশনালি ভাবে লোককে কানেক্ট করা। সেটা যে স্ক্রিপ্টটি আমি লিখি না কেন, ইমোশনালি যত টাচ করতে পারবে তার লেখা তত কিন্তু ভালো হয়। বললাম, বুঝতে পেরেছো? প্রথমে একটা তার বডি হয়, যে বডির মধ্যে আমরা কিছু ইনফরমেশন, ইন্ট্রোডাকশন হয়। নমস্কার, আমি তুহিন, আমি থাকি অমুক জায়গায়, আমার বাবার নাম এই, আমি বর্তমানে এটা করি, যার মধ্যে কোনো আবেগ নেই, স্টেট কার্ড। যে এবার আমি আমার মধ্যবর্তীতে চলে আসবো, তখন আমি ইমোশন ক্রিয়েট করার চেষ্টা করব। লোকে কেন আমি শুনবে, আমি যত রকম আমার লাইফের ভালো ভালো দুঃখের কথা, ইমোশনালি কথা, আমি সেগুলো তোমাদেরকে বলবো, যেন তোমরা সেগুলো শোনো, তোমাদের মধ্যে যেন আমার প্রতি সেই ফিলটা জন্মায়। না হলে আমি তোমাদের 2 ঘন্টা এন্টারটেইন করতে পারবো না, এটাও কিন্তু এক ধরনের এন্টারটেইন। এই 2 ঘন্টা করার পর লাস্ট বাকি সময়টা আমি তোমাদের সাথে এন্টারটেইন করবো। তোমরা এতক্ষণ যা হজম করলে, এতক্ষণ যা গিললে, সেটা যেন তোমরা নিজেদের মধ্যে রিফিল করতে পারো, সেটার জন্য লাস্ট বাকি টাইমটা। তাহলে একটা কপি এবং তার বলা, এই প্যাটার্নই কিন্তু আমাদেরকে করতে হবে। প্রথমে আমি একটা বডি পার্ট তৈরি করব, শুধুমাত্র আমি ইন্ট্রোডাকশন দেব, তারপর থাকবে আবেগ, ইমোশন, যাই বলবো, ফাইনালি আমি এন্টারটেইন করবো। হার্ড নিউজের ক্ষেত্রে তোমরা বলতে পারো স্যার কিভাবে এন্টারটেইন করবো? হার্ড নিউজের বলার ধরনটাই টাইপ, সেখানে আমরা এন্টারটেইন করবো। সফট নিউজের ক্ষেত্রে, স্যাড নিউজের ক্ষেত্রে কিভাবে করবো? তোমার গলার যত ইমোশন হবে, মানে তুমি ঠিক কাদার লাস্ট স্টেজে চলে আসবে, তোমাকে দেখে তুমি কাঁদবে না, তোমাকে দেখে তোমার সামনের লোকটা কাঁদবে, তোমার সামনের লোকটা ফিল করবে তার দুঃখটা, এটা তোমাকে বুঝতে হবে। অমিতাভ বচ্চন থেকে শুরু করে, শাহরুখ খান থেকে শুরু করে, বাংলার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে, কেউ কিন্তু সিনে তার রিয়েল কান্নাটা কাঁদেন, কাদার সেকেন্ডের মধ্যে তারা গিয়ে রীতিমতো মজা করে। আমি প্রচুর বড় বড় আর্টিস্টের সাথে কাজ করেছি, প্রচুর, সৌমিত্র চট্টোপাধ্যায়, তাপস পাল, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অভিষেক চট্টোপাধ্যায়, প্রচুর বড় বড় আর্টিস্টের সাথে কাজ করেছি। আমি প্রত্যেককে দেখেছি ব্যক্তিগতভাবে, তারা প্রত্যেকে কিন্তু বাস্তবের সাথে তাদের ক্যামেরা প্রচুর 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 কিন্তু তাদের পার্থক্য, তারা রিল আর রিয়েল দুটো তারা বুঝে। তো আমরা প্রত্যেকে হচ্ছে অ্যাজ এ আর্টিস্ট, অ্যাজ এ পারফর্মার, কেউ আগামী দিনে লিখবে, কেউ আগামী দিনে বলবে, কেউ আগামী দিনে টেকনিক্যাল পার্টে যাবে, সবটাই তুমি কিন্তু করছো মানুষের জন্য, দর্শককে এন্টারটেইন করার জন্য। তো দর্শকই যদি এন্টারটেইন করতে না পারে, তাহলে তোমার পুরো কর্মকাণ্ডটা বৃথা। এটাকে মাথায় রাখবে, আমি যা কিছু বলবো, যা কিছু লিখবো, সবটার মধ্যেই যেন সেই এলিমেন্টসগুলো থাকে, যেন আমি দর্শককে মনোরঞ্জন দিতে পারি। দুঃখের ক্ষেত্রে দুঃখের মতো করে, হাসির ক্ষেত্রে হাসির মতো করে, বোম ফাটলে বোম ফাটার মতো করে, ভোটের দিন ওটাই কিন্তু ইন্ডিয়া অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচের মতো হয়ে যায়, তার এত হাই ভোল্টেজ বিষয়। তো এটা কারা করে? এটা তো সাংবাদিকরা করে। সেও তোমার মতো এই টেবিল চেয়ারে ক্লাস করেছে, সেও তোমার মতো একজন ফোকাস। সমস্যাটা কোথায়? তুমি নতুন, তার এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তুমি ওই জায়গাটাই যাবে। কেউ কোনোদিনও চেয়ার হোল্ড করে রাখে না, কেউ কোনোদিনও চেয়ার ধরে রাখে না, চেয়ার ছাড়তে হবে, তাই তো পরবর্তী প্রজন্ম আসে। একটা ফরম্যাট, কীভাবে আমরা ভালো কথা বলবো, আমরা স্টেজে কীরকম পারফর্ম করবো, আমরা ক্যামেরার সামনে কীরকম পারফর্ম করবো। আবারও বলছি, স্টেজ আর ক্যামেরা, একটা হচ্ছে মাচা, একটা হচ্ছে খাঁচা। মাচা হচ্ছে স্টেজ আর খাঁচা হচ্ছে টেলিভিশন, দুটো কিন্তু আলাদা। খাঁচাতে তুমি কিন্তু এনজি করলে, এনজি মানে হচ্ছে নট গ্র্যান্টেড, দৃশ্যটা নট গ্র্যান্টেড বা সিনটা নট গ্র্যান্টেড, তোমার রিটেক করার জায়গা আছে। মাচাতে কিন্তু রিটেক করার জায়গা নেই, ওখানে কিন্তু এই টমেটো, ডিম এসব ছুটবে, তো ওটা কিন্তু খুব টাফ। তো আমাকে দুটোর জন্যই প্রস্তুত হতে হবে। আবারও বলছি, জীবনে যদি ভালো স্পোক পার্সন হতে পারো, তোমার লাইফের 10-12টা উইংস দেখবে খুলে যাবে, তুমি অনেক কিছু করতে পারো। তুমি সারাদিন বাড়িতে বসে শুধু ভয়েস ওভার দিয়েও তুমি মাস গেলে লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারবে। এই সুযোগটা কিন্তু শুধুমাত্র আমাদের ফিল্ডেই রয়েছে। তার জন্য তোমাকে রেলওয়ে পরীক্ষাও দিতে হবে না, তার জন্য তোমাকে ব্যাংকের পরীক্ষাও দিতে হবে না, শুধুমাত্র নিজেকে আপডেট করতে হবে, নিজের ভোকাল, নিজের লেখা, নিজের এক্সপ্রেশন। যে প্রতিটা কথা যখন এক্সপ্রেশন দিচ্ছে, আমার কি দরকার তোমাদের সাথে এক্সপ্রেশন নিয়ে কথা বলে? আমি তো সাদামাটাভাবে কথা বলতে পারি, বাট আমি ব্যক্তিগত লাইফেও কিন্তু তাই করি। এটা কিন্তু আমি হ্যাবিট করে নিই, এটা আমার সারা জীবনের অ্যাসেট হয়ে থাকে, এটা আমার অ্যাসেট। 10 টাকা পেলে সেটা আমার থাকবে, 500 টাকা পেলেও আমার থাকবে। তো নিজের অ্যাসেটটার জন্য করো, ভেবো যে আমি এটা করব, কি হবে না হবে না।
তুমি তোমার অ্যাসেটের জন্য করো, তোমার ভালোর জন্য করো, ফল তুমি ঠিক পাবে, আজ না হোক কাল পাবে। আমরা প্রচুর স্টুডেন্টকে, প্রচুর ছাত্রছাত্রীকে আমরা বলেছি, তাদের মধ্যে অনেকে করেছে, যারা করেছে তারা কিন্তু আজকের ডেটে একই ফিল্ডে কাজ করছে। কেউ বলতে পারবে না যে আমি আজকের দিনে বসে আছি, আর আজকের দিনে প্রত্যেকে কিন্তু সাকসেস পেয়েছে। এবং কলেজ জীবন আর 2-3 বছর, তারপর শেষ। তারপর কি করবে বা নেক্সট প্ল্যান তোমরা নিজেরাই জানো না কি করবে। এই ফিল্ডে পা দেওয়া কিন্তু যতটা কষ্টের বা যতটা কঠিন, আবার ততটাই কিন্তু সহজ।